আবির গম্ভীর কণ্ঠে বলল, টাওয়েল শার্ট কিছুই লাগবে না আমার। আইরিন ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আসছো, আবার মাথাও মুছতেছ না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির ভাবুক স্বরে বলল, তারপর কি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মরে যাব? আইরিন কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো কেন, নাও মাথা মুছো। আবির ভারী কণ্ঠে বলল, মরে গেলে মাথা মুছে কি করব, নিয়ে যা টাওয়েল। মেঘ তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওয়াল নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন, একটা শার্ট নিয়ে এসো। আইরিন শার্ট আনতে চলে গেছে। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল, আমি কাউকে মরে যেতে বলিনি। এমন সময় রাকিব ওদের ডাকতে রুমে আসছে। এই দৃশ্য দেখে দুহাত মুখ দুহাতে মুখ লুকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে আসছি, এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল, মাফ চা। মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ঠিকই রুমে এসেছেন, ভেতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবার বলল, বন্ধু, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। রাকিব বিড়বিড় করতে করতে রুমে আসলো। যেই জীবনে আমার এমন যত্ন যেই জীবনে এমন যত্ন পেলাম না, সেই জীবনের প্রতি ধিক্কার জানাই। মেঘ টাওয়াল সরিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ ভেতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে। আত্মীয় স্বজন এমনকি তানভীররাও মঞ্চের কাছেই আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে এসে বসেছিল। মেঘের জন্য আবিরও এই রুমেই এসে বসেছে। রাকিব মঞ্চে যায়, আবার একটু পর পর আবির মেঘকে নিতে আসে। আইরিন আসিফের একটা শার্ট মেঘকে দিয়ে চলে গেছে। মেঘ শার্ট এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা পরে আসুন। শার্ট পরে কি হবে, মরে গেলে তো লাশই হয়ে যাব। মেঘ এবার অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘের ইচ্ছে করছিল আবিরের মুখ চেপে ধরতে, কিন্তু পারল না। রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগী স্বরে বলল, 5 মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভেতরে না আসিস, তাহলে তোদের দুটোকে মেরে আমি কাল জেলে চলে যাব। মেঘ মৃদু হেসে বলল, তাহলে রিয়া আপুর কি করবে? কি আর করবে, জেলখানার বাইরে বসে কাঁদবে। তোমরা তো আর কোনো উপায় রাখতেছ না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে যা, আমরা আসতেছি। আবির পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যে শার্ট পরে ফেলেছে। মেঘ আবিরের ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় গিয়েছিলেন আর এত ভিজলেন কিভাবে? আবির সরু নেত্রে তাকিয়ে মৃদু হেসে বলল, তোর না হওয়া শ্বশুর আর তার ছেলেটাকে দেখতে গেছিলাম। আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছে। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করল, পছন্দ হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে চাপা স্বরে বলল, খুব। মেঘ মিটিমিটি হাসছে। এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মুহূর্তেই গায়েব হয়ে গেছে। বিকেলে মেহমান না আসার কারণটা মেঘ এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। চোখ মুখ মুছে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে মঞ্চে গেল। মেঘকে দেখেই জিজ্ঞেস করলো, মন ভালো হয়েছে তোমার? হুম। এখন কিভাবে ভালো হলো?
মেঘ মিমের কানের কাছে বিড়বিড় করে বলল, আমাকে আজ যাদের দেখতে আসার কথা ছিল, আবির ভাই তাদের। মিম আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি করেছে? মেঘ মেকি স্বরে বলল, তেমন কিছু না, তুই বুঝবি না। মেঘকে হাসি খুশি দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পপি আগেও কয়েকবার মেঘের কাছে যেতে চেয়েছিল, কিন্তু জান্নাত যেতে দেয়নি। কারণ পপি মেঘকে বোঝাতে গেলে দেখা যাবে দুজনেই কেঁদে একাকার অবস্থা করে ফেলবে। ছেলের শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি কাঁদছে বিষয়টা আত্মীয়রা ভালো চোখে নেবে না। তাই জান্নাত ওনাকে মেঘের কাছে যেতে দেননি। প্রায় 2-3 ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলেছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। আলী আহমেদ খান আবিরকে কল দিলেন। আবির কল রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু বলো। কি করছো? এখন খাবো, খেয়েই বের হব। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাতটা ওখানেই থাকো। দিনের অবস্থা খুবই খারাপ, কখন কোন অঘটন অঘটন ঘটে বলা যায় না। আজ আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আবির সবাইকে জানিয়ে দিয়েছে। গভীর রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। মেঘের প্রচণ্ড মাথা ব্যথা করছে। সারাদিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মেলতে পারছে না, খেতেও ইচ্ছে করছে না। আবিরের জোড়াজড়িতে কোনো রকম অল্প খাবার খেয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ মিম আইরিন সবাই এক রুমে শুয়েছে। মাঝরাতে কারো কান্নার শব্দে হঠাৎ করেই মেঘের ঘুম ভেঙে গেছে। একই অপরিচিত জায়গা, আশেপাশে সব অন্ধকার। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে। মেঘের মনে আতঙ্ক আর কৌতূহল দুটাই বাসা বেঁধেছে। ধীরে ধীরে শোয়া থেকে ফ্লোরে পা রাখতেই কোনো মানুষের গায়ে পা লাগলো। অমনি মেঘ লাফ দিয়ে উঠেছে। তারপর মনে পড়ল রাকিব ভাই আর 2-3টা কাজিন রাতে এই রুমে শুয়েছিল। মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো। 2টা রুম পরে একটা রুমে আলো জ্বলছে, সেটা সোফার রুম। আর সেই রুম থেকেই কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের দিকে উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠের কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশেপাশে 2-1জনের চাপা স্বর ভেসে আসছে। মেঘ রুমের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। ফুপ্পি সোফায় বসে আছেন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুপ্পির উড়ুতে মাথা রেখে হাউমাউ করে কাঁদছে। আবিরের এক পাশে তানভীর, অন্য পাশে আসিফ ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুপ্পি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আবির অঝরে কাঁদছে। জান্নাত আসিফের পাশে সোফায় বসা। হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে ডাকল, মেঘ, তুমি এখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভিতরটা ছলাৎ ছলাৎ করছে। আবির ভাইকে এভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে। হৃদস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আঁতকে উঠল। মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল, কি হয়েছে ওনার? আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন পেছন তানভীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞেস করল,
আবির ভাইয়ের কি হয়েছে ফুপি? উনি কাঁদছিলেন কেন? ফুপিও ভেতরে ভেতরে কাঁদছেন। আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, এমনি খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা? যাও ঘুমাও গিয়ে। মেঘ একবার ফুপ্পিকে দেখছে, আবার আসিফ ভাইয়াকে দেখছে, আবার জান্নাত আপুকে দেখছে। আসিফ আবারও বলল, ঘুমাতে যাও মেঘ। জান্নাতের চোখে চোখ পড়তেই সেও ইশারা দিল। মেঘ আবারও এসে রুমে শুয়েছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখমণ্ডল ভেসে উঠছে। মনের আকাশ অমাবস্যার ন্যায় ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কোথাও এক বিন্দু আলোর ছিটে ফোঁটাও নেই। আবির কেন কাঁদছিল, কি হয়েছে, কিছুই বুঝতে পারছে না। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। রুমে অফুরন্ত বাতাস থাকা সত্ত্বেও মেঘ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আছে। এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করেই আবিরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তানভীর গাড়ি চালাচ্ছে, আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে। মেঘ আবিরকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আবির আর তানভীর বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না মেঘের। বন্যাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। মেঘ নিচে আসতেই আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, তোমরা বিয়েতে যাওনি? মেঘ আস্তে করে বলল, যেতে ইচ্ছে করছিল না। শরীর খারাপ? না। আলী আহমেদ খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বললেন, কি নিয়ে এত দুশ্চিন্তা করো? মেঘ মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করি না বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বললেন, আম্মু, এক কাপ চা করে দিতে পারবে? এখনই নিয়ে আসছি। আমি চিনি কম খাই। মেঘ মলিন হেসে বলল, জানি বড় আব্বু। মেঘ কিছুক্ষণের মধ্যেই এক কাপ চা নিয়ে আসছে। আলী আহমেদ খান এক চুমুক চা খেয়ে হেসে বললেন, মাশাআল্লাহ, চা খুব ভালো হয়েছে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। মেঘ চুপচাপ সোফায় মাথা নিচু করে বসেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলে উঠলেন, শোনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো হলে প্রশংসাও করতে পারি। চাটা সত্যিই ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছ। তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে শুধালেন, আম্মু, তোমার কি মন খারাপ? বড় আব্বুর ধীর কণ্ঠে বলা কথাতে মেঘের মন গলে গেছে। চোখ ছলছল করছে, মাথা তুলে তাকাতে পারছে না। ঠোঁটে জোর করে ধরে রাখা মিথ্যা হাসিটা আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে বলল, না। মেঘার বসে থাকতে পারল না, চিবুক নামিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে। গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে।
আবির আর তানভীর বেশ রাত করে বাসায় ফিরেছে। ততক্ষণে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠেই কোথায় বেরিয়েছে। আজ আবিরদের বাসার সবার দাওয়াত। মেঘ যেতে না চাইলেও সবার জোড়াজুড়িতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়া আপুকে দেখছে। মেয়েটাকে জান্নাত আপুর বিয়েতে দেখেছিল, তখন সে রাকিব ভাইয়ার প্রেমিকা ছিল। আজ সে বউ বেশে বসে আছে। মেঘ মনে মনে আওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশিই সুন্দর। রাকিব ভাইয়ার 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড়ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরের পরিশ্রান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া আর রিয়া আপু, আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল রিয়া হাতের ইশারায় মেঘকে ডাকছে। মেঘ সহসা এগিয়ে গেল। রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটাই হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। মেঘ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, ওনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? রিয়া মৃদু হেসে বলল। রিয়া অপ্রতিভ কণ্ঠে আবারও শুধালো, বাই দ্য ওয়ে, আবির ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দিবে? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। বুকের ভেতরের ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠে বলল, না। রিয়া মেঘের দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল। মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, দু চোখ ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। রিয়া ঠোঁটে হাসি রেখে জিজ্ঞেস করল, এই মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢোক গিলে নিজেকে সংযত করে বলল, এমনি। মেঘ হুট করে প্রশ্ন করে বসল, আপু, আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন। কি বিষয়? সেটা বলতে পারবো না গো। ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি, যা শেয়ার করবে না তা পেটে বোম মারলেও বলবে না। তুমি সাবধানে থেকো আর ভাইয়ার যত্ন নিও। যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেঘ কপাল গুটালো। এমন সময় রাকিব এসে বলল, কি ব্যাপার? আমার অবর্তমানে আমাকে নিয়ে কী আলোচনা চলছে? রিয়া ঠাট্টার স্বরে বলল, আহ, আসছে আমার সেলিব্রিটি গো, তাকে নিয়ে আলোচনা করতে হবে আমাদের। রাকিব সহাস্যে বলল, আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই করছো। বলো করনি? রিয়া ভেঙচি কেটে বলল, হ্যাঁ করেছি তো। আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ওহ আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ, এই মুহূর্ত থেকে। মেঘ তাদের খুনসুটি দেখছে আর হাসছে। রাকিব হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেঘ, তুমি তো কিছুই খেলে না, তাড়াতাড়ি খেতে চাও। আবির তোমার জন্য না খেয়ে ওপরে অপেক্ষা করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই কখন আসছেন? অনেকক্ষণ। মেঘ দ্রুত ছুটছে।
রিয়া রাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি না কিছুক্ষণ আগে বলে গেলা ভাইয়া আসেনি? আরে মাত্রই আসছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললা কেন? আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেঘের মেয়েটা অজ্ঞান। রিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ, অথচ আবির কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজের লড়াই করে চলেছে সে বেলায়। মেঘকে ছুটতে দেখে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল। খাসনি শুনলাম। কেন, খিদে পায়নি? না। আবির কপট দুষ্টামির স্বরে বলল, পেটের 3 ভাগ যদি রাগ, জেদ আর অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগে তো পানিই থাকে, তাহলে আর খিদা লাগবে কেন? মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, মোটেই না। সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসছিলেন না তাই। কল দিয়ে বলছিলে একবারও? মেঘ পিটপিট করে তাকালো, ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। আবির তপ্ত স্বরে বলল, বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে। আবিরদের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে। রাকিব আর রিয়া হানিমুনে গেছে, তাই আবিরের একার সব কিছু সামলাতে হচ্ছে। 2 অফিস সামলে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতেই আবির বলল, আমাকে দেওয়ার মতো একটুখানি সময় কি হবে আপনার? আবিরের আহ্লাদি কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকে হেসে বলল, কেন হবে না, আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতেই দেখল একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশেপাশে আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখল আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতেই রিকশায় উঠে বসল। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, বড় আপু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুজনেই রিক্সা থেকে নামলো। কোলাহল শূন্য একটা রাস্তা। হঠাৎ দু একটা গাড়ি আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো। আবির মৃদু হেসে প্রশ্ন করল, গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি আমি পছন্দ করে কি করব? আবির উদাস ভঙ্গিতে বলল, গাড়িটা আজই কিনেছি, কেমন হয়েছে? মেঘের ভাবলে সেন জবাব, আপনার সাথে ফাজলামি মানায় না। আবির ভ্রু গুটিয়ে বলল, আমি ফাজলামি করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল। ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির ভারী কণ্ঠে বলল, গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল। মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই, রাগী স্বরে বলল, গাড়ি আমি 2 চোখে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসল। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল,
আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শুধালো, আপনি গাড়ি কেন কিনলেন? আবির মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল, আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবিরের আবির মেকি স্বরে বলল, আমি বাইক চালাবো আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল, আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে, আর আমি নি। আবির অগ্নিদৃষ্টিতে তাকাতেই মেঘ মুখ বন্ধ করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল ঘুরে আসি। মেঘ আবিরের পাশের সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল, গাড়িতে ওঠার জন্য সেই আগ্রহ নেই। ইট পাথরের শক্ত দেয়ালের মতোই খানবাড়ির প্রতিটা মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে। আলী আহমেদ খান একাই দুটা গাড়ি কিনেছেন। ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন। অবশেষে আবিরও একটা গাড়ি কিনেছে। এই যেন প্রতিযোগিতা চলছে, নিজেদের অবস্থান যাচাইয়ের প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, গাড়ি কিনেছি বলে রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই কিনেছেন, এতে রাগ করার কি আছে? মেঘ এবার ঠান্ডা কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করি? হুম। রাকিব ভাইয়ার গায়ে হলুদের রাতে আপনি কাঁদছিলেন কেন? বেশ কিছুক্ষণ সময় নিশ্চুপ থেকে আবির তপ্ত স্বরে বলল, নিজের করা ভ্রান্তিগুলো অতর্কিতে বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না। মেঘ কিছুই বুঝতে পারেনি, তাই প্রত্যুত্তরে কিছু বলতেও পারল না। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো আবির। আশেপাশে অনেক মানুষ। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমরা এখানে কেন আসছি? এমন সময় মিনহাজার তামিম এগিয়ে আসছে। ওদের দেখেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। আবির মেঘের হাত ধরে আটকে দিল। মিনহাজার তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি ভাই। আবির মৃদু হেসে দুজনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, কোনো ব্যাপার না। মেঘ রাগে কটমট করছে। আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরও বেশি রাগ হচ্ছে। মিনহাজার তামিম আবিরের সাথে টুকিটাকি কথা বলছে, আর মেঘ ভেতরে ভেতরে ফুঁসছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে মেঘের চোখে চোখ ধরে। মেঘ চোখে হাত রেখে বোঝার চেষ্টা করলো, আনমনেই বলল, বন্যা। বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, হ্যাঁ বেবি। পেছন থেকে মিষ্টিরাও বেরিয়ে আসছে। সবাইকে দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, যা হয়েছে সব ভুলে যা। একটা সময় পর পরিবার থেকেও বন্ধুরা আপন হয়। তুই এখন সেই সময়ে আছিস। সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না প্লিজ। মেঘ রাগে ফোঁস করে বলল, ওইটা কোনো সামান্য বিষয় ছিল না, আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আবির শান্ত স্বরে বলল, প্লিজ মেঘ, এত রাগ করে থাকিস না। মিষ্টি, মিনহাজ, তামিম
কানে ধরে সরি বলেছে। মেঘ তবুও মুখ ফুলিয়ে রেখেছে। মেঘরাকে কটকট করে বলল, আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব। মিনহাজ আর তামিম কাঁদো কাঁদো মুখ করে বলল, তোর পায়ে ধরলে মাফ করবি আমাদের? মেঘ রাগে স্বরে বলল, না, তোরা তো তোদের মতো থাক, আমি আমার মতো থাকবো। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করে দিস। ওইটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। এখানে কারো দায় ছিল না। বোঝার চেষ্টা কর। তুই নিজেকে আর কষ্ট দিস না, প্লিজ। আমি পারবো না। আমি ভুল করেছি। আমি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি। আমি একাই থাকবো। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আমার কথা মানবি না? মেঘ এবার থামল। চোখ ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আপনি ওদের সাথে মেশার জন্য এত জোর করছেন কেন? আবির মলিন হেসে বলল, জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতো চলাফেরা কর। তুই আমার কথা মানবি কি না বল। মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ।